শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা ক্লাস 7 এর জন্য ঘোষ অঘোষ ধ্বনি থেকে পড়া শুরু করব। ইতিমধ্যে আমরা এই পর্যন্ত সব পড়েছি। তোমরা যারা এখনও ভিডিওগুলো দেখোনি দয়া করে দেখে নাও, আর আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অনেক স্টুডেন্ট তোমরা পাবা। ক্লাস 7 অনেক স্টুডেন্ট রয়েছে, তোমরা তাদের সাথে একসাথে পড়ালেখা করতে পারবা। আমি যে হোম টাস্কগুলো দেই সেখানে তারা সেগুলো সাবমিট করে, তোমরাও সেগুলো সাবমিট করতে পারবে। এই জন্য আমাদের ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেসটা সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেখানে যাও। ওকে, তো চলো আমরা শুরু করি। ঘোষ ও অঘোষ ধ্বনি খুব ইম্পর্টেন্ট আসলে ব্যাকরণের ক্ষেত্রে। বাংলা সেকেন্ড পার্ট দেখো, আমাদের গলার ভিতরে শ্বাসনালীর উপরের অংশে যে পর্দা থাকে তাকে স্বরতন্ত্রী বা ধ্বনিদ্বার বলা হয়। ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের গলার ভিতরে শ্বাসনালীর উপরের অংশে, শ্বাসনালী কোনটা, যে নালী দিয়ে আমরা শ্বাস এবং প্রশ্বাস নেই সেটাও শ্বাসনালী। ওকে, তো এই নালীর উপরের অংশে যে পর্দা থাকে তা হচ্ছে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময়, ফুসফুস থেকে যখন বাতাসটা বেরিয়ে আসে, যখন আমরা কথা বলি তখন বাতাস কী হয়, বের হয়ে আসে না, ভিতর থেকে ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে আসে। এই সময় এই ধ্বনিদ্বার বা এই স্বরতন্ত্রী কাঁপে। দেখবা গলায় হাত দিয়ে দেখবা যে কথা বলার সময় কিন্তু গলায় একটা অংশ কাঁপতেছে। প্র্যাকটিক্যালি দেখবা এটা হয়। তো এই যে কাঁপতেছে, যদি কম কাঁপে এটা তাহলে সেটা অঘোষ ধ্বনি, আর যদি বেশি কাঁপে সেটা হচ্ছে কি ঘোষ ধ্বনি। ওকে, এখন কিছু কিছু বর্ণ আছে, স্পেসিফিক কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করতে ওই স্বরতন্ত্রী বেশি কাঁপে, আবার কিছু কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণ করতে স্বরতন্ত্রী কম কাঁপে। যেমন দেখো ক, খ, চ, ছ, এগুলো কিন্তু তোমার অল্প পরিশ্রমে বা অল্প চেষ্টায় কিন্তু বলা যাচ্ছে, ক, খ, চ, ছ, হ্যাঁ হচ্ছে কিন্তু। সো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে কম কাঁপবে স্বরতন্ত্রী। সো এগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তার মানে কি, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে স্বরতন্ত্রী অল্প কাঁপবে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি অঘোষ হবে। আর যে ধ্বনিগুলো উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি কাঁপবে সেটা হচ্ছে ঘোষ হবে। যেমন দেখো গ, ঘ, একবারে ঘ বলা শেষ হচ্ছে না, এবং ক শেষ, কিন্তু গ অনেকক্ষণ কিন্তু ওটা উচ্চারণ হচ্ছে লাস্টে, গ লাস্টে কিন্তু অ উচ্চারণ হচ্ছে, অ স্বরে অ, গ ও না স্বরে অ উচ্চারণ হচ্ছে লাস্টে, হ্যাঁ স্বরে অ, গ লাস্টে স্বরে অ অনেকক্ষণ ধরে উচ্চারণ হচ্ছে, ঘ স্বরে অ অনেকক্ষণ ধরে উচ্চারণ হচ্ছে, উমু অ লাস্টে অ আসতেছে, তাই না? প্রত্যেকটা দেখো এখানে কিন্তু স্বরতন্ত্রী বেশি কাঁপবে। তো আমরা দেখো কি বলছে পরে, ধ্বনিদ্বারের বাইরে থেকে গলায় আলতোভাবে দুটি আঙ্গুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে তুমি ঘোষ এবং অঘোষের পার্থক্য বুঝতে পারবা। আমি যেটা একটু আগে বললাম যে তোমরা প্র্যাকটিক্যালি দেখতে পারবা এটা। সো এখন কথা হচ্ছে শুধুমাত্র এইগুলাই কি তোমার ঘোষ আর অঘোষ কিনা, আমরা একটা কাজ করব, আমরা একটা জিনিস মনে রাখবো, ঠিক আছে? তোমাদের তাহলে সুবিধা হবে। যেমন কি বলছে আমি তোমাদের সেটা দেখাচ্ছি এখন, একটু ওয়েট করো। উচ্চারণ অনুশীলন করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো, ধ্বনির উচ্চারণ যথাযথ রেখে এগুলো জোরে জোরে পড়ো। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা বিষয় কিন্তু জানি যে প্রথম যে ইয়াগুলো থাকে, আচ্ছা সমস্যা নেই, প্রথম ইয়া লাগবে না, আমি ওইভাবে না যাই, আমরা এইভাবে আসি। যেমন এখানে ঘোষ কোনটা অঘোষ কোনটা, ক কি বলো তো, অঘোষ, তাহলে ক অল্প উচ্চারণ করতে হবে, কই, কিন্তু খ, খই, হ্যাঁ গ এটা কিন্তু ঘোষ, তাহলে কি গই, এটা কিন্তু উচ্চারণটা কি একটু বেশি হবে, তাই না? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে এখন আমরা কোনটা ঘোষ কোনটা অঘোষ একটু মনে রাখার একটা টেকনিক বের করবো। দেখো আমি তোমাদের জন্য একটা ছবি নিয়ে রেখেছি, এটা তো এটাকে আমরা একটু জুম করব। ওকে ওকে, জুম করার পরে আমরা একটু যদি দেখি এখন যে ধ্বনি আছে এখানে একটা বিষয়টা খেয়াল রাখতে হবে। জীবামূলীয় বা কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, অষ্টধ্বনি, এগুলো ব্যাপার না। তুমি এখানে একটু খেয়াল রাখবা যে এই দেখো প্রথম যে ইয়াটা আছে, 5টা করে বর্ণ ধ্বনি আসবে এখানে এক একটা লাইনে, ঠিক আছে? এইটা তোমাদের কেন দিলাম, কঠিন হবে না, তোমাদের কেন দিলাম, এটা দিলে তোমরা ফুল একদম মানে ক্লিয়ার হয়ে যাবা, তোমাদের সামনে আরও অনেক কাজে লাগবে এটা, ঠিক আছে? এখন দেখো এই দেখো ঘোষ, আমরা প্রথমে দেখবো, দেখো এগুলো মনে রাখা একদম ইজি, তোমাদের বলতেছি আমি। আমরা তো ক, খ, গ, ঘ পারি, তাই না? পারি, তাহলে 5টা করে যাবা, ক থেকে 5টা করে যাও। মনে রাখবা ক চোট তপ, একটা সিস্টেম মনে রাখবা, কি বলতো, ক চোট তপ, ক চোট, ক চ আর ট, কচোট তপ তপ, কচোট তপ লিখে রাখো, ক চ ট, কচোট তপ। এই কচোট টপটা জাস্ট তোমরা লিখে আমাকে ফেসবুকে গ্রুপে ছবি দিবা যে তোমরা লিখছো, এবং মুখস্থ করবা এটা, কচোট টপ। কেন বললাম কচোট তপ, দেখো ক প্রথমে ক না, ক থেকে 5 ঘর আগে যাও, ক খ গ ঘ উঙ, 5টা তুমি বর্ণ নিছো। তো চতে আসো, চ ছ জ ঝ ইয়, 5টা নিছি বর্ণ। টতে আসো, ক চোট ট, ট ঠ ঢ ঢ মূর্ধন্য, ঠিক আছে? ততে আসো, ত
কচর তপ ত আসতেছে এরপরে ত থ দ ধ ন, তারপর কি কচর তপ লাস্টে প আসতেছে প প ফ ব ভ ম, 5টা করে ঘর তুমি যাচ্ছ। এই তো মুখস্থ বিদ্যা আর কি, মানে আমরা তো ক খ পারি, তাহলে ক খ গ ঘ ম, তারপরে ক চর টপ, কর পর চ চ ছ জ ঝ ইয়, তারপরে ট ট ঠ ড ঢ মূর্ধন্য ত ত থ দ ধ ন, প প ফ ব ভ ম। যেন আমরা কী মনে রাখবো, আমরা এখানে জাস্ট এই যে ক চর টপ এটা মনে রাখবো। ওকে, এখন দেখো আমরা যে 5টা করে এখানে বর্ণ বা ধ্বনি উচ্চারণ করছি ক খ গ ঘ ম, এখানে প্রথম যে 2টা বর্ণ থাকবে এই দুটাকে বলা হয় অঘোষ, পরে যে 2টা ধ্বনি থাকবে বা আমরা এখন ধ্বনি বলি, হ্যাঁ বর্ণ না বলে ধ্বনি বলি, প্রথম যে 2টা ধ্বনি থাকবে ক খ সেটা হচ্ছে কি বলতো অঘোষ, পরে যে 2টা থাকবে সেটা হচ্ছে ঘোষ। লাস্টেরটা আমাদের লাগতেছে না এখন, নাসিক্য বর্ণ বলা হয়, মানে এগুলো উচ্চারণ করতে নাক দিয়ে এই স্বরটা বা ধ্বনিটা বের হয় নাক দিয়ে, মূর্ধন্য ন, নাক ইউজ করা হচ্ছে এখানে, ঠিক আছে, বাতাসটা নাক দিয়েও বের হয়, এই জন্য এটাকে নাসিক্য বলা হয়। তোমাদের বলে রাখলাম আর কি, তোমরা ভালো করে বুঝে নাও এটা, যে কিছু কিছু ধ্বনি উচ্চারণ করতে দেখো অঘোষ ক খ এগুলো একবার মিলাই নাও, এখানে ক খ এখানে মিলাই নাও, দেখো এখানে ক খ চ ছ ট থ প ফ, দেখছো এগুলো কিন্তু এখানে আছে, দেখো ক খ চ ছ ট ঠ ত থ প ফ, হ্যাঁ এগুলো হচ্ছে কি বলতো অঘোষ, এগুলো কি অঘোষ। তাহলে অঘোষ কীভাবে আমরা পারবো, আমরা জাস্ট এরকম মনে রাখবো ক খ গ ঘ উম, ক চ ট প চ ছ জ ছ ইয়, ট থেকে পরে 5 ঘর, পরপর 5টা তুমি ঘর যাবা ধ্বনি উচ্চারণ করবা, টর পরে ট ড ড ঢ মূর্ধন্য এরকম। তো এখন যদি তুমি জানো কচর টপ, তাহলে ক খ এবার 2টা করে নিবা, ক খ চতে ক চোর টপ চ চ ছ, ক চোর ট টর পর কি ট ঠ, তারপর ত ত থ ব, পতে হচ্ছে প ফ। এইগুলো হচ্ছে প্রথম 2টা অক্ষর হবে বা ধ্বনি হবে কি অঘোষ, আর পরের 2টা ধ্বনি হবে কি ঘোষ, লাস্টের ধ্বনিগুলো কি নাসিক্য। একদম ইজি, এখন কিন্তু ইজি। তুমি যদি এখানে মুখস্থ করতে যাও এইভাবে, এইগুলো মুখস্থ করো, হ্যাঁ পারবা মুখস্থ করতে, সমস্যা নেই, বাট তুমি এখন এইভাবে জেনে রাখলা যে ঘোষ কোনগুলো অঘোষ কোনগুলো, এখন খুব ইজিলি তুমি পারবা, ঘোষ কোনগুলো অঘোষ কোনগুলো একদম ইজিলি তুমি এখন পারবা। ওকে, আর লাস্টেরগুলো কী হবে নাসিক্য হবে, এটাও তুমি জেনে রাখো, সমস্যা কি নাসিক্য হবে। আর এইগুলো কি জানো, এগুলো উচ্চারণ করতে কোনটা ইউজ করা হয়, কী ইউজ করা হয় তাই বলা হয়েছে। এই ধ্বনিগুলো উচ্চারণ করতে যেমন এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি, ঠিক আছে, এগুলো লাগবে না, থাক আমি না যাই তোমাদের ক্লাস 7 তো এত লাগবে না। তো আমরা এটা বুঝতে পারলাম যে ঘোষ অঘোষ আমরা কীভাবে মনে রাখবো। ওকে, তো এখন আমরা নিচে যাব একটু, এটা তো তাহলে এখন তুমি পারবা। ঘোষগুলোকে কী হবে, একটু বেশি উচ্চারণ হবে, স্বরতনটা বেশি কাঁপবে, আর অঘোষেগুলো কী হবে একটু কম কাঁপবে, তাই না, কারণ অঘোষে কী হয় বাতাসটা অল্প বের হয়, দেখো তোমার এই যে কম কাঁপে, হ্যাঁ এটা হচ্ছে কি তোমার কী হবে অঘোষ হবে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি, একটু উচ্চারণ ঠিকঠাকে ছড়া পড়ি, একটা ছড়া আছে মেবি এখানে, আমরা ছড়াটা পড়বো এখন, চলো। এখানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা দেওয়া হলো, তো এখানে একটা অবজেক্টিভ হচ্ছে কি, তোমাদের যদিও পরীক্ষা হবে না তাও একটু এভাবে পড়া উচিত, নাহলে তোমাদের তো মানে আসলে হবে না, তাই না, একটু তো পড়তে হবে, পরীক্ষা হবে না, সব কিছু ক্লাস অ্যাসেসমেন্টের উপর নির্ভর করবে, তাহলে তো আর তোমার পড়ালেখা থাকবে না, তাই না, একটু অবজেক্টিভ অনুযায়ী বা তোমার মানে ইম্পর্টেন্ট লাইনগুলো মুখস্থ করতে হবে, পড়তে হবে, তা না হলে তোমার কিন্তু নিজেই তুমি পিছাই পড়বা, ঠিক আছে। তো এখানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা একটি কবিতা দেওয়া হলো, কার কবিতা, সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1922 সালে মারা যান। দেখো এখানে কিন্তু এগুলো মুখস্থ রাখবা যে সত্যেন্দ্রনাথ দত্ত 1822 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করে হচ্ছে 1922 সালে, 1882 সালে জন্মগ্রহণ করে 1922 সালে মৃত্যুবরণ করে, ঠিক আছে। সত্যেন্দ্রনাথ দত্ত 1882 সালে জন্মগ্রহণ করে 1922 সালে মৃত্যুবরণ করে, তাহলে খুব অল্প বয়সী তিনি মারা গেছে আর কি দেখা যাচ্ছে, তাই না। 1882 সালে জন্মগ্রহণ করে 1922 সালে মৃত্যুবরণ করে। ওকে, মনে থাকবে 22, দেখো এখানে কিন্তু তোমার 82 22 মানে 10-এর ঘরেই আছে 82, তারপরে হচ্ছে 92 2 12 22 40 বছর, হ্যাঁ 40 বছর মনে রাখলে কিন্তু হয়ে যাবে। তো দেখো তাকে বলা হয় ছন্দের জাদুকর, তাহলে ছন্দের জাদুকরকে সত্যেন্দ্রনাথ দত্ত, মানে কি তার কবিতায় ছন্দ ছিল, যেমন আমরা কবিতাটা একটু পরে পড়বো। ওকে, তাহলে তার কবিতাকে বলা হয় কি বা তাকে বলা হয় ছন্দের জাদুকর। বেনু ও বিনা, ফুলের ফসল, কুহু ও কেকা ইত্যাদি তার বিখ্যাত কবিতার বই। তাহলে তার বিখ্যাত কিছু কবিতার বই কী বলতো, বেনু বিনা, ফুলের ফসল, কুহু ও কেকা, এগুলো তো কার, এগুলো সত্যেন্দ্রনাথ দত্তের। নিচের কবিতাটি কবির কুহু ও কেকা নামের বই থেকে নেওয়া হয়েছে, তো আমরা একটু দেখি কবিতাটা কি। ছিন্নমুকুল, তাহলে ছিন্নমুকুল কবিতাটি কে লিখেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন। সত্যেন্দ্রনাথ দত্ত কবে জন্মগ্রহণ করেছেন, 1882 সালে, মৃত্যুবরণ করেছে কবে, 1922 সালে। ওকে, তাকে কি বলা হয়, তাকে বলা হয় ছন্দের জাদুকর। আরেকবার বলি, তোমাদের মুখস্থ হয়ে যাক।
সত্যেন্দ্রনাথ দত্ত। ওকে, সত্যেন্দ্রনাথ দত্তের জন্মগ্রহণ করেছে 1882 সালে, মৃত্যুবরণ করেছে 1922 সালে। তাকে বলা হয় ছন্দের জাদুঘর। ছিন্নমুকুল লিখেছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। তার আরও কিছু কবিতা রয়েছে, কবিতার বই রয়েছে কী কী দেখো তো, বেনু ও বিনা, ফুলের ফসল, কুহু ও কেকা। আর তার এই যে কবিতাটা ছিন্নমুকুল, এটা কুহু ও কেকা থেকে নেওয়া হয়েছে। ওকে, এগুলো মুখস্থ রাখবা। যদিও তোমাদের পরীক্ষা হবে না, তারপরেও পরীক্ষা হোক বা না হোক এটা ম্যাটার না, ডাজেন্ট ম্যাটার। তোমাদের নিজের তো একটু তোমার স্কিল ডেভেলপ করার প্রয়োজন, তাই না? এগুলো মনে রাখার প্রয়োজন। তো এই জন্য তুমি এগুলো ট্রাই করবা মনে রাখার। তো এনিওয়ে, আমরা এখন কবিতাটা একটু পড়ি চলো। ছিন্নমুকুল আগে দেখি কত বড় কবিতা। মোটামুটি কবিতা বড় আছে, তাও আমরা সমস্যা নেই, পড়বো আজকে এটা। ছিন্নমুকুল লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সবচেয়ে যে ছোট পিঁড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে। ছোট থালায় হয় না কো ভাত বাড়া, জল ভরে না ছোট্ট গেলাসেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে। সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। ছেড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। ভয়ে তোরা সে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। সবচেয়ে যে ছোট কাপড়গুলি, সেগুলি কেউ দেয় না মেলে ছাদে। যে শয্যাটি সবার চেয়ে ছোট, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। সবচেয়ে যে শেষে এসেছিল, সেই গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়ে সে সকল শূন্য করে। যদিও আমি কবিতা ভালো পড়তে পারি না, আর ঠান্ডাও লাগছে একটু। তো এনিওয়ে, তো তোমরা চেষ্টা করবো ভালো করে কবিতাটা পড়ার এবং বোঝার। তো এখন আমি তোমাদের বোঝাই দিব, তার আগে শব্দার্থগুলো আমাদের একটু এখানে পড়তে হবে। ওকে, শব্দার্থগুলো আমরা একটু পড়ি। দেখো, যে গ্লাস অর্থ হচ্ছে গ্লাস। ঘেঁষাঘেঁষির ঘর মানে কি, একসাথে কয়েক ভাই বোন বড় হয় যে বাড়িতে, ঠিক আছে, একসাথে বড় হয়েছে এরকম। এখন তো সবাই আলাদা আলাদা থাকে, তাই না? তো ওই সময় হচ্ছে এরকম ছিল না, এখনও গ্রামে মোটামুটি একসাথে বড় হয় সবাই। এর একটা মহব্বত থাকে, ভালো হয়, একসাথে বড় হওয়া উচিত, ঠিক আছে, সবাই মিলেমিশে একসাথে থাকা। আগে তো তোমার একক পরিবার ছিল না, আগে যৌথ পরিবার ছিল। যৌথ পরিবার মানে হচ্ছে কি, একই সাথে অনেক পরিবার একসাথে মিলেমিশে যারা থাকে, এটা খুব ভালো একটা দিক ছিল। তাদের মধ্যে মায়া মহব্বত বেশি ছিল। এখন এক আত্মীয় আরেক আত্মীয়কে চেনে না, ঠিক আছে, এক ভাই আরেক ভাইকে চেনে না, এরকম একটা অবস্থা। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মায়া মহব্বত কমায় দেয়, আমাদের মধ্যে যান্ত্রিকতা বাড়িয়ে দেয়। তো আমরা কী করবো, আমরা হচ্ছে সবার সাথে মিলেমিশে থাকার ট্রাই করবো। ওকে, এনিওয়ে, তরাস অর্থ ভয়। ঘোচা অর্থ শেষ হওয়া, ঘোচা অর্থ শেষ হওয়া। পিঁড়ি অর্থ বসার ছোট আসন। পুতির মালা, পুঁতি দিয়ে তৈরি করা মালা। ওকে, পেতে রাখা, বসার জন্য মেঝেতে রাখা। ভাত বাড়া, খাওয়ার জন্য ভাত থালায় রাখা। শয্যা মানে হচ্ছে শোয়ার বিছানা। সো এখন আমরা এখানে দেখব কি বলা হয়েছে। যদিও এখানে আগে তো ভালো ছিল বইটা, মানে এখনও ভালো, খারাপ না, বাট আগে কী ছিল, আগে হচ্ছে তোমার এই কবিতার অর্থগুলা তো দেওয়া, শব্দ অর্থ দেওয়া হচ্ছে, এরপর পাঠ পরিচিতি ছিল, তারপর তোমার পাঠ পরিচিতির পরে হচ্ছে তোমার ছিল, এখানে কিছু অবজেক্টিভ ছিল, অনুশীলনী ছিল, তাই না? খুব ভালো ছিল, কিন্তু তখন আমার কাছে মনে হয় সেই বইটা ভালো ছিল। যদিও এই বইটা অন্যভাবে তৈরি করা হয়েছে, তাদের উদ্দেশ্য ভিন্ন, যে তোমরা নিজেদের সৃজনশীলতাকে বাড়িয়ে নিজেরা হচ্ছে প্রশ্ন নিজেরা লিখবা, নিজেরা প্রশ্ন লিখে নিজেরাই সলভ করবা, এরকম একটা বিষয় এখানে বলা হয়েছে, বা এই অনুযায়ী হচ্ছে বইটা যতদূর জানি করা হয়েছে। এনিওয়ে, তো দেখো, সবচেয়ে ছোটো যে পিঁড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে, মানে এখানে বলা আছে ছোটো, একবারে যে ছোটো, সে সবচেয়ে আগে মারা গেছে, আগে চলে গেছে, এবং তার কিছু স্মৃতি এখানে বলা হয়েছে। ওকে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কবিতার মূল উদ্দেশ্য। যেমন দেখো, আমি তোমাদের বলি আবার, সবচেয়ে যে ছোটো পিঁড়িখানি, সেইখানি আর কেউ রাখে না পেতে। যে সবচেয়ে যে ছোটো পিঁড়িখানি, বসার স্থান, সেখানে আর কেউ রাখে না পেতে, মানে বসার স্থানে সবচেয়ে ছোটো বসার স্থানে কে বসতো? যে ছোটো সে বসতো। ছোট থালায় হয় না কো ভাত বাড়া, ছোটো থালায় জল ভরে না ছোটো গ্লাসেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে। কেন ডাকে না? কারণ সে আর এখন বেঁচে নাই। সবচেয়ে যে শেষে এসেছিল, তারই খাওয়া ঘুচেছে সব আগে। তার মানে কি, যে সবচেয়ে শেষে এসেছিল সেই সবচেয়ে আগে চলে গেছে। সবচেয়ে যে অল্পে ছিল খুশি, খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। দেখো, সবচেয়ে অল্প দিলেই যে খুশি হইতো, মানে সাদা সিধে মন ছিল যার, ভালো ছিল।
খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে, একসাথে বড় হতে যে ভালোবাসতো, সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে, সেই চলে গেছে জায়গাটা খালি করে দিয়ে। ছেড়ে গেছে পুতুল পুতির মালা, এই সব কিছু সে ছেড়ে চলে গেছে। ছেড়ে গেছে মায়ের কোলের দাবি, মায়ের কোল খালি করে সে চলে গেছে। ভয় তোর আসে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলের ছাদে। মানে সে তো ছোটো ছিল, তাহলে তার জামা কাপড়গুলো কী ছিল, যেমন দেখো যাদের বয়স 5 বছর তার জামা কাপড়গুলো ছোটো হবে, তাই না, ওর মতো হবে। তো এই কাপড়গুলো কেউ এখন সে ছাদে মেলে দেয় না। যে সজ্জাটি সবার চেয়ে ছোট, মানে সবার জায়গাটি, আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। আজকে মানে সে এখন নাই, সেখানে থাকবে কে? সেখানে যে থাকতো সে এখন বেঁচে নাই। সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। ওকে, তো মানে কি, আশা করি বুঝতে পেরেছো যে সবচেয়ে লাস্টে যে এসেছিল সবচেয়ে ছোট যে বাচ্চাটা, সে সবচেয়ে আগে চলে গেছে, মানে মারা গেছে বা ইন্তেকাল করেছে। ঠিক আছে, তো এখানে এইটা বলা হয়েছে, যেমন দেখো এই পাঠ পরিস্থিতিগুলো তোমাদের বোঝা উচিত, যদিও এখানে দেওয়া নাই, কিন্তু আসলে খুবই দুঃখজনক যে এখানে দেখো পাঠ পরিস্থিতিটা দেওয়া নাই, যে কী হয়েছে এই পাঠে কী বলা হয়েছে, এই কবিতার মূল উদ্দেশ্যগুলো কী, এগুলো একটু জানা খুব দরকার। তুমি কবিতা পড়ে কী করবা যদি তুমি না বুঝতে পারো কবিতা কী বলা হয়েছে? এখন তোমাদের যেহেতু এখানে নাই, সো তোমাদের, আমি জানি না স্কুলের টিচারগুলো আসলে টিচাররা এরকম বলবে কিনা, তাদের যদিও ট্রেনিং হয়েছে রিসেন্টলি, আমি জানি না তারা বলবে কিনা, বাট এগুলো তোমার জানতে হবে। তুমি মানে বিষয়টা চিন্তা করো, আমরা যে কাজটা করি সেই কাজটা তো আমরা কী করি, আমরা তো একটা কিছু করার করি, কেন করি? আমরা একটা উদ্দেশ্য রেখে করি। সো আমরা এই কবিতাটা পড়লাম, কেন পড়বো কবিতাটা? আমাদের বুঝতে হবে না যে কবিতায় কী বলা হয়েছে? আগে তো পাঠ পরিচিতি ছিল, সেখানে লেখা ছিল কবিতায় কী বলা হয়েছে, বাট এখন কিন্তু সেটা নাই। এটা গল্পের পাঠ পরিচিতি মানে কি, সারসংক্ষেপ বা সারাংশ যদি না থাকে তাহলে কি হবে না, তাই না? এমনি আমরা যখন ছিল পাঠ পরিচিতি, তখন হচ্ছে আমার স্টুডেন্টরা, আমি দেখতাম যে তাও ক্লাস 9-10 যে স্টুডেন্টগুলো, ওরা হচ্ছে তখনই হচ্ছে কী করতো না, তখনই পাঠ পরিচিতি পড়তো না, বা পাঠ পরিচিতি পড়তো জাস্ট, কিন্তু কবিতার মূল ভাব পড়তো না। মানে এখানে লাইন বাই লাইন আমি তোমাদের যেমন বললাম কবিতা কোনটা কী বুঝাইছে, ওরা এগুলো পড়তো না, আমি জোর করে পড়াইতাম। আর এখন নাই, এখন কি নাই, এখন তো ওই পাঠ পরিচিতি নাই, ওরা জাস্ট পাঠ পরিচিতি পড়তো, এখন নাই পাঠ পরিচিতি, এখন কী হবে? সো তোমাদের প্রতি আমার অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখতেছো, ঠিক আছে, অথবা যে অভিভাবকগুলো আমার ভিডিও দেখতেছেন, যাই হোক না কেন, ক্লাস 7-এর যারা দেখতেছো বা ক্লাস 6-এর যারা দেখতেছো, তারা হচ্ছে চেষ্টা করবা, তোমার পরীক্ষা আসুক বা না আসুক, ঠিক আছে, এটা পড়া মানে ইম্পর্টেন্ট হোক বা না হোক, তুমি যেটা পড়বা সেটা হোক ম্যাথ হোক ইংরেজি, সেইটা কী করবা তোমরা, সেটা হচ্ছে ওই যা পড়তেছো এটা বোঝার ট্রাই করবা যেখানে কী বলা হয়েছে। ওকে, এটা কী করতে হবে, বোঝার ট্রাই করতে হবে যে কী বলা হয়েছে, তা না হলে আসলে তোমার অনেক বেশি একটা গ্যাপ থেকে যাবে। এনিওয়ে, আশা করি তোমরা ফাঁকি দিবা না, তোমরা হচ্ছে কী করবা, তোমরা হচ্ছে এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। তো আমরা আজকে আর নিচে যাবো না, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে কী বলো তো, হোমওয়ার্ক হচ্ছে এই যে শব্দার্থগুলো তোমরা লিখবা, লিখে মুখস্থ করবা। হ্যাঁ, লিখবে শব্দার্থগুলো কী করবা, তোমরা লিখবা, লেখার পর সেটা খাতায় লিখে ছবি দিবা, ফেসবুক গ্রুপে পোস্ট করবা। দেন হচ্ছে তোমরা যে কাজটা করবা, এই যে এখানে কিছু অবজেক্টিভ তোমরা নিজেরা বানাবা, কত সালে জন্মগ্রহণ করে, কত সালে মৃত্যুবরণ করে, ওকে কী বলা হয়, সন্দেহ জাদুকর বলা হয়, তার কিছু যে বিখ্যাত কবিতার বই, এগুলো তোমরা লিখবা খাতায়, অবজেক্টিভ আকারে লিখবা। যে সত্যেন্দ্রনাথ দত্ত কবে মারা যায়, উত্তর লিখবা 1922 সালে। কবে জন্মগ্রহণ করে, উত্তর লিখবা 1882 সালে। সত্যেন্দ্রনাথ দত্তকে কী বলা হয়, সন্দেহ জাদুকর বলা হয়, এগুলো তোমরা খাতায় লিখবা। ওকে, খাতায় লিখে আমাকে ছবি দিবা। আরেকটা তোমাকে দিয়েছিলাম, সেটা হচ্ছে কী বলো তো, আর কিছু দিয়েছিলাম, এই যে ঘোষ অঘোষ ধ্বনিকে তোমাদের বলছিলাম যে কোনগুলো ঘোষ কোনগুলো অঘোষ, এগুলো তোমরা কী করবে, এখান থেকে লিখবা, ঘোষগুলো আলাদা লিখবা, অঘোষগুলো আলাদা লিখবা, এই যে অঘোষগুলো আলাদা লিখবা, ঘোষগুলো আলাদা লিখবা। এই কটা তোমাদের হোম টাস্ক আজকের লেসনের উপর, ঠিক আছে। তো আমি কিন্তু শুধুমাত্র বাংলা না, তোমাদের ম্যাথ, তারপরে ইংরেজি, এছাড়া অনেক কোর্স তোমাদের দিয়েছি, তোমরা দেখবা, সেগুলো দেখার অনুরোধ করতেছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তোমরা কিন্তু ইন্সপিরেশন, তোমরা যতদিন থাকবা আমি যতদিন আসি, তাই না। সো যদি মনে হয় না ভিডিওগুলো ভালো, তাহলে তোমরা প্লিজ শেয়ার করবা, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও। তো নিজেরা শেয়ার করবা না, নিজেরা সাবস্ক্রাইব করবা না, তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে রিকমেন্ড করো। এটা উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, একদম ফ্রি। সো তুমি কেন তাদের রিকমেন্ড করবা না, তাই না। সো তোমাদের প্রতি এটা অনুরোধ থাকলো আমার। সকলকে ধন্যবাদ, পরের লেকচার দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।